আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রিয় ছেলেমেয়েরা, কাছে দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ছেলেমেয়েরা, আমরা যারা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ছি, প্রায় প্রত্যেকটা কলেজে আমাদের সামনে যে অঙ্কটা বাধ্যতামূলক থাকবে সেটা হচ্ছে আর্থিক বিবরণী। আর তোমরা জেনে রাখবে যে আর্থিক বিবরণী সাধারণত ২ টা আর্থিক বিবরণী থাকে এবং ২ টার মধ্যে একটা সেবামূলক থাকার সম্ভাবনা অনেক বেশি। আমরা বেশিরভাগ ছাত্রছাত্রীরা কি পারি? আমরা কেনাবেচামূলক আর্থিক বিবরণীটা পারি, কিন্তু সেবামূলক আর্থিক বিবরণীটা আমাদের সমস্যা। যে কারণে আজকে আমরা সেবামূলক আর্থিক বিবরণীর প্র্যাকটিস করছি। আমাদের যে অঙ্কটা প্র্যাকটিস করছি সেটা হচ্ছে বরিশাল বোর্ড ২০১৭ বরিশাল বোর্ড ২০১৭ প্রশ্নটা আমরা প্র্যাকটিস করছি। আমরা এই অঙ্কটা আমরা পুরোটা করব এবং প্রশ্নটা আমাদের কমেন্টে দিয়ে দিব। তোমাদের যার যেখানে সমস্যা থাকবে আমার সঙ্গে বলবে এবং আলোচনা করব। ছেলেমেয়েরা, তাহলে আমাকে একটু লক্ষ্য করো, আমার দিকে তাকাও প্রথমে। এই ছেলেমেয়েরা দেখো, সাধারণত আর্থিক বিবরণীর কেনাবেচামূলক আর্থিক বিবরণীর ৪টা অংশ থাকে। কয়টা? ৪টা। প্রথমে মোট মুনাফা করি, তারপরে নেট মুনাফা করি। আবার অনেকে মোট মুনাফা নেট মুনাফা একসাথেও করা যায়। যদি চায় যে বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী প্রস্তুত করে নেট মুনাফা পর্যন্ত তৈরি করো, তাহলে এক ছকেই করি, তাই না? তা দেখো, তাহলে প্রথমে মোট মুনাফা, তারপরে নেট মুনাফা, তারপরে সংরক্ষিত আয় বিবরণী, তারপরে কি আর্থিক অবস্থার বিবরণী, তাই না? তাহলে আমরা ওভাবে হিসাব করলে অংশ কটা হয়? ৪টা। কিন্তু আমাদের এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের মোট মুনাফা নেট মুনাফা আলাদা বলে কিছু নেই। প্রথমে নেট আয় বা নেট মুনাফা, তারপর সংরক্ষিত আয় বিবরণী, তারপর আর্থিক অবস্থার বিবরণী। তাহলে কেনাবেচামূলক অংশটা বেশি নাকি সেবামূলক অংশটা বেশি? কেনাবেচামূলক। তাহলে কোথায় অংশটা কমে যায়? কোথায়? সেবামূলক। আর কেনাবেচামূলক আমরা দেখেছি কি, মোট মুনাফা লিখতে গিয়ে বিক্রয় লিখি, বাদ বিক্রিত পণ্যের ব্যয় লিখি, নিট মুনাফা এসে আবার মোট মুনাফা লিখি, বাদ পরিচালন ব্যয় লিখি, যোগ অন্যান্য আয় লিখি, বাদ অন্যান্য ব্যয় লিখি। কিন্তু এখানে এসে আমরা যখন নিট আয় বা নিট মুনাফা বের করবো, জাস্ট 2টা হেডিং। কয়টা হেডিং? প্রথমে আমরা লিখবো আয় সমূহ। কি লিখবো? আয় সমূহ। তারপর ওখানে লিখবো বাদ ব্যয় সমূহ। ব্যাস, নিট আয় বা নিট মুনাফা বা নিট ক্ষতি চলে আসবে। ক্লিয়ার? সবাই দ্রুত আমার সাথে প্রথমে লেখো আয় সমূহ, লিখে ডাবল আন্ডারলাইন করো, কলন দাও। দিয়েছ? আয় সমূহ। ছেলেমেয়েরা দেখো তো, আমাদের প্রশ্নের মধ্যে আয় সমূহের মধ্যে দেখো তো সেবায় লেখা আছে না নাই? সেবায় আছে। ছেলেমেয়েরা, আমি ম্যাথ শেষ করবো, তোমাদেরও ম্যাথ শেষ হবে, দেরি করা যাবে না। হ্যাঁ, আরো একটা ম্যাথ প্র্যাকটিস করতে হবে। সেবায়, আচ্ছা তাহলে সেবায় আছে। দেখো তো সমন্বয়ে সেবায় সম্পর্কে কিছু বলা আছে কিনা? অর্জিত হয়েছে, মানে এটাও আয় হয়েছে। এই অনুপার্জিত সেবায় কি হয়েছে? অর্জিত হয়েছে, মানে এটা কি হয়েছে? আয় হয়েছে। তাহলে সেবায়ের সাথে যোগ করবো না বিয়োগ করবো? যোগ করবো। আচ্ছা, এছাড়া দেখো তো আমাদের আরো একটা এন্ট্রি আছে, বিনিয়োগের সুদ। এই জন্য আমরা সেবায়টা প্রথমে ফার্স্ট কলামে লিখবো। সেবা আয়, রেওয়া মিলে সেবায় কত? 8,50,000। আমরা ফার্স্ট কলামে লিখছি কারণ এখানে আরো একটা আয় আছে, আদারওয়াইজ আমরা সেকেন্ড কলামে লিখতাম। আর সমন্বয়ে কি লেখা আছে সেবায় সম্পর্কে? অনুপার্জিত সেবায় 50,000 টাকা অর্জিত হয়েছে। অর্জিত হয়েছে মানে আয় হয়েছে। কি হয়েছে? আমরা লিখবো যোগ অর্জিত সেবায় 50,000 টাকা, তাই না? দেখো তো এছাড়া বকেয়া সেবায় নামে কিছু লেখা আছে কিনা? সেবা প্রদান করা হয়েছে যার বিল পাওয়া যায়নি, অথবা বাকিতে সেবা প্রদান, এরকম কিছু বলা আছে? বলা নাই না? আচ্ছা, তার মানে আমাদের সেবায় সম্পর্কে আর কাজ নেই। 8,50,000 আর 50,000 হলো কত? 9 লক্ষ। আমরা এটা থার্ড কলাম সেকেন্ড কলামে পাঠিয়ে দিলাম। আচ্ছা, এরপর কে বলতে পারবে এখানে আর কি কি আয় আসতে পারে? আমি একটু বলবো ছেলেমেয়েরা, আয় সব ধরনের আয় এখানে আসবে, প্রত্যক্ষ আয়, পরোক্ষ আয়, সব ধরনের আয়। একটু শুনে নিবে কি কি আসতে পারে। আমার দিকে তাকাও। সেবা বিক্রয়, সেবা আয় বলো। উপভাড়া, শিক্ষানবিশ সালামি, বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, ব্যাংক জমার সুদ, সকল প্রকার প্রাপ্ত বা প্রাপ্তি, শেয়ার হস্তান্তর, ফি, অনাদায় পাওনা, আদায়, পুরাতন খবরের কাগজ বিক্রয়, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা, চালানি পণ্যের মুনাফা, বৈদেশিক মুদ্রা বিনিময়জনিত মুনাফা, এখানে সব আয় আসবে। এখানে আলাদা কোনো ক্লাসিফিকেশন হবে না, অন্যান্য আয়, অন্যান্য ব্যয় বা এরকম কিছু হবে না, সব আয় এটার মধ্যে হয়ে যাবে। আচ্ছা, এই অঙ্কের আলোকে আর কি আছে? বিনিয়োগের সুদ। দেখো তোমরা বিনিয়োগের পাশে পার্সেন্টেজ আছে, খেয়াল করেছো? এই জন্য আমরা কি লিখবো? বিনিয়োগের সুদ। তাহলে বিনিয়োগ কত টাকা? 2,50,000। আর এটার উপর কত পার্সেন্ট? 12%। আর বিনিয়োগের পাশে কোনো তারিখ দেওয়া আছে? 2015, তাই না? 1/10/2015। কিন্তু অঙ্ক করছি কত সালে? দেখে বলো সবাই, অঙ্ক করছি কত সালে? আর এটা বিনিয়োগ কত সালে? 15 সালে। তাহলে বিনিয়োগটা আমাদের কাছে কয় বছর ছিল? কেন বিনিয়োগের পাশে কত সাল লেখা বাবা? একটু দেখে বলো সবাই। 15। আর অঙ্কের উপরে সাল কত? 16। তার মানে বিনিয়োগ করেছি 15 সালে। 15 সাল ছিল, আবার 16 সাল পুরো বছর, তাই না?
এই 15 সাল পুরো বছর ছিল, জানুয়ারি থেকে ডিসেম্বর 12 মাস, আবার 16 সাল পুরো বছর ছিল, জানুয়ারি থেকে ডিসেম্বর 12 মাস। আমার দিকে তাকাও, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো ছেলেমেয়েরা? যদি এরকম কোন সুদের ক্ষেত্রে আমরা দেখি যে এটা 12 মাস বা 1 বছরের বেশি হয়ে গিয়েছে, তাহলে তারিখটা আর কোনো প্রভাব ফেলবে না, শুধু পার্সেন্টেজ করলেই চলবে। আবারও শোনো, যদি কোনো তারিখ বিবেচনা করতে গিয়ে, কাউন্ট করতে গিয়ে, স্যার বুঝতে পারছো তো, যদি কোনো তারিখ বিবেচনা করতে গিয়ে 12 মাস বা 12 মাসের বেশি হয়ে যায়, তাহলে ওই তারিখটা আর কাউন্ট করবো না, শুধু পার্সেন্টেজ করে দিলেই হয়ে যাবে। ওকে, তাহলে বিনিয়োগের সুদ কত আসলো আরশাদ? কেন, কত টাকা? 2,50,000, 12%, কত? 30,000। তাহলে 9 লক্ষ কত হলো? 30,000। আমরা এখানে পাঠিয়ে দিব 9,30,000। হয়েছে? আর কি কোনো আয় আছে? আচ্ছা, এবার লিখবো বাদ ব্যয় সমূহ। বাদ ব্যয় সমূহ। এখানে সকল ধরনের ব্যয় আসবে। এখানে মজুরি আসবে, বেতন আসবে, ভাড়া আসবে। আমরা যেমন কেনাবেচামূলকে বিক্রিত পণ্যের ব্যয় কিছু ব্যয় লিখেছি, আবার পরিচালন ব্যয় কিছু না আলাদা করে লিখছি। এখানে কোনো আলাদা লেখার সুযোগ নেই। এই বলো তো, প্রথম থেকে ব্যয়ের মধ্যে কি আসবে? একেবারে উপর থেকে উপযোগ ব্যয়। ছেলেমেয়েরা তোমরা কি জানো উপযোগ ব্যয়টা কি? গ্যাস, পানি, বিদ্যুৎ, টেলিফোন খরচ, এগুলোকে একসাথে কি বলে? উপযোগ ব্যয়। উপযোগ ব্যয় সমন্বয়, এটার সাথে কোনো কাজ আছে? উপযোগ ব্যয় যেহেতু সমন্বয় কাজ নেই, সেকেন্ড কলামে কত? 20,000। এরপরে ব্যয়টার নাম কি? হ্যাঁ, কোথায়? রেওয়া মিলে না সমন্বয়ে? প্রয়োজন মানে বকেয়া। রেওয়া মিলের কোনো বকেয়া অগ্রিম এখানে ব্যয় আসে? রেওয়া মিলের কোনো বকেয়া অগ্রিম ব্যয় আসবে? বলো তো আবার, রেওয়া মিলের কোনো বকেয়া অগ্রিম ব্যয়ে, রেওয়া মিলের কোনো বকেয়া অগ্রিম আয় বা ব্যয়ে আসবে না। তাহলে এটা কোথায় যাবে? এটা চলতি দায় চলে যাবে। কোথায়? আচ্ছা, এরপর অবচয় কি প্রশ্নতে আছে? না, পুঞ্জীবিত অবচয় এটা আসবে না। কেন? রেওয়া মিলে আর কোনো ব্যয় নেই? সমন্বয় কি বলা আছে? মোটর গাড়ি আর দুইটার উপর না, বার্ষিক অবচয় 10%। দেখো, মোটর গাড়ির অবচয় মোটর গাড়ি কত? 10 লক্ষ। কত পার্সেন্ট? 10%। দেখে বলো, দেখে বলো। হ্যাঁ, মোটর গাড়ি 10 লক্ষ, তাই না? বাবা ওটা তো পঞ্জীবিত অবচয় বাবা, ওটা মোটর গাড়ি না, ওটা কি? ওটা অবচয়। ওটা মোটর গাড়ি কি কখনো ক্রেডিট পাশে থাকে? মোটর গাড়ি সবসময় ক্রেডিট পাশে থাকবে। কত মোটর গাড়ি? 10 লক্ষ। এটার উপর কত পার্সেন্ট? 10%। আসবে কত? 1 লক্ষ। বসাও। আচ্ছা, তারপর কি আছে? অফিস সরঞ্জামের অবচয় না? অফিস সরঞ্জাম কত? 3 লক্ষ। এর উপর 10%, এটারও 10, তাহলে আসলো কত? 30,000। হয়েছে? তোমরা কেন নিচে ওটা পুঞ্জীবিত অবচয়ের কথা কেন আমাকে বলছো বাবা? এটা তো পুঞ্জীবিত অবচয়, মোটর গাড়ি আসবাবপত্র দেওয়া, ওইটার উপর আবার অবচয় বের করছো কেন? আচ্ছা, আর কোনো ব্যয় আছে? অফিস সাপ্লাইস কি সমন্বয়ে কিছু বলা আছে? কি বলা আছে পড়ো? হ্যাঁ, আমার দিকে তাকাও। সবাই আমার দিকে তাকাও। অফিস সাপ্লাইস ব্যয়, সরি, শুধু অফিস সাপ্লাইস সম্পদ। বলো, শুধু অফিস সাপ্লাইস, শুধু অফিস সাপ্লাইস। কিন্তু যদি অফিস সাপ্লাইস খরচ থাকে তখন এটা ব্যয়। বলো তো, অফিস সাপ্লাইস, অফিস সাপ্লাইস খরচ। রেওয়ামিলি কি অফিস সাপ্লাইস না অফিস সাপ্লাইস খরচ? অফিস সাপ্লাইস, তাই না? আর সমন্বয় দেখো তো, ব্যয় হয়েছে, ব্যবহৃত হয়েছে, খরচ হয়েছে লেখা আছে। হ্যাঁ, তার মানে খরচ হয়ে গেছে। এবার লিখবো এখানে সাপ্লাইস খরচ বা অফিস সাপ্লাইস খরচ। ওটা সম্পদ। অফিস সাপ্লাইস খরচ, হ্যাঁ, ওই সম্পদের যদি কিছু অংশ ব্যবহার করে তাহলে এখানে আসবে। এই সমন্বয় কত ব্যবহার করা হয়েছে? অফিস সাপ্লাইস খরচের কত টাকা ব্যবহার করা হয়েছে? 1,20,000। আর একটা কি আছে? স্পেয়ার পার্টস, এটা আমাদের জন্য স্থায়ী সম্পদ।
হ্যাঁ, কি বলা আছে বলো? স্পেয়ার পার্টসের চলতি বছর ব্যবহার করা হয়েছে, এটাও লিখবো স্পেয়ার পার্টস খরচ। ছেলেমেয়েরা এই স্পেয়ার পার্টস অনেকেই বলেন স্থায়ী সম্পদ, অনেকেই বলেন চলতি সম্পদ। পার্টস মানে কি? স্পেয়ার পার্টস, হ্যাঁ, অর্থাৎ ওই কোনো স্থায়ী সম্পদ, কোনো মোটর গাড়ি নষ্ট হয়ে গেলে ওটা ঠিক করার জন্য যে পার্টস গুলো বা টুলস গুলো ব্যবহার করা হয়, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে স্পেয়ার পার্টস। ক্লিয়ার? এটা স্থায়ী সম্পদও লেখা যাবে, চলতি সম্পদও লেখা যাবে, টিকা দিলেই হবে। ক্লিয়ার? স্পেয়ার পার্টস খরচ কত হয়েছে সমন্বয়? খরচ হয়েছে, ব্যয় হয়েছে, ব্যবহৃত হয়েছে, ওই টাকাটাই লিখবো। আর স্পেয়ার পার্টস খরচ কত? 1,50,000। বুঝছে? আচ্ছা, এবার আর কিছু আছে? আরেকটা কথা শোনো ছেলেমেয়েরা, বলো তো এই চলতি সম্পদে অফিস সাপ্লাইজ থেকে এই খরচ যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। আমরা যখন চলতি সম্পদের পাশে লিখবো তখন কি করব? অফিস সাপ্লাইজ থেকে এই সাপ্লাইজ খরচ করব, বাদ দিব। আবার স্পেয়ার পার্টস যখন লিখবো স্পেয়ার পার্টস থেকে এই খরচটা কি করব? বাদ দিয়ে দিব। ক্লিয়ার? আর কিছু আছে সমন্বয়? আর কিছু আছে? ব্যাস, যোগ করো, যোগ করো সবাই। এগুলো তো মূলত সম্পদ। এই মিথিলা, এগুলো তো মূলত সম্পদ, মানে খরচ বাদ দিয়ে, এগুলো সম্পদ না। আর ওই সম্পদ থেকে যা খরচ হচ্ছে সব বাদ দিয়ে দিব সম্পদের পাশে গিয়ে। কোথায় গিয়ে? এই যোগ করে বলো তো কত? সমন্বয়, সমন্বয় নতুন আয়কর, আয়কর, নতুন আয়কর সব শেষে বাদ দিব, নিট মুনাফা বের করে। সমন্বয় আয়কর বা আয়কর সঞ্চয় থাকলে, আমার দিকে তাকাও সবাই, সমন্বয় আয়কর বা আয়কর সঞ্চয় থাকলে সেটা সংরক্ষিত আয় বিবরণীতে যাবে। সমন্বয় আয়কর বা আয়কর সঞ্চয় থাকলে সেটা সংরক্ষিত আয় বিবরণীতে যাবে। ওইটা একবার নিট মুনাফা থেকে বাদ যাবে সব শেষে, আর একবার চলতি দায় চলে যাবে। কোথায়? চলতি দায়। ছেলেমেয়েরা, আমাদের ব্যয় এসেছে 4,20,000, 9,30,000 থেকে, অর্থাৎ আয় বেশি না ব্যয় বেশি? আয় বেশি না ব্যয় বেশি? আয় বেশি। তাহলে আমাদের নিট আয় না নিট ক্ষতি? তাহলে বিয়োগ করে কত? এইবার লিখো নিট আয় বা নিট মুনাফা। ও আমরা সরি, আমরা তো আয়কর সঞ্চিত বাদ দিইনি। সরি, আয়কর সঞ্চিত বাদ দিতে হবে। সমন্বয় বলা আছে না আয়করের জন্য কত টাকা রাখতে হবে? একই কথা, কত টাকা? আয়কর না আয়কর সঞ্চিতি? আয়কর সঞ্চিতি লিখবো বাদ নতুন আয়কর সঞ্চিতি। দেখো বোর্ডে দেখো সবাই, বাদ নতুন আয়কর সঞ্চিতি। ছেলেমেয়েরা খুব সাবধান, খুব সাবধানের সাথে কথাটা শুনবে। রেওয়া মিলে আয়কর বা আয়কর সঞ্চিতি থাকলে সেটা সংরক্ষিত আয় বিবরণীতে যাবে। রেওয়া মিলে আয়কর বা আয়কর সঞ্চিতি থাকলে সেটা কোথায় যাবে? বলে না কোথায় যাবে? আর সমন্বয় আয়কর বা আয়কর সঞ্চিতি থাকলে সেটা একবার নিট মুনাফা থেকে বা নিট আয় থেকে বাদ যাবে, আর একবার চলতি দায় পাঠিয়ে দিব। হ্যাঁ, সমন্বয় আয়কর বা আয়কর সঞ্চিতি থাকলে সেটা একবার নিট মুনাফা থেকে বাদ দিব, আর একবার চলতি দায় পাঠিয়ে দিব। কত টাকা? তাহলে ফাইনালি কত আসলো? 4,75,000। ব্যাস, আর কিছু নেই। এটা হচ্ছে নিট আয়। যদি রেওয়া মিলে আয়কর বা আয়কর সঞ্চিতি থাকে সেটা চলে যাবে চলতি দায়ে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা, আমি লিখে দিচ্ছি। সরি, ভুল বলছি। রেওয়া মিলে আয়কর বা আয়কর সঞ্চিতি থাকলে কোথায়? রেওয়া মিলে আয়কর বা আয়কর সঞ্চিতি থাকলে সেটা যাবে সংরক্ষিত আয় বিবরণীতে। বলো তো কি বলেছে? আর যদি সমন্বয়ে আয়কর বা আয়কর সঞ্চিতি থাকে সেটা একবার নিট মুনাফা থেকে বাদ যাবে, আরেকবার চলতি দেওয়া যাবে। একবার নিট মুনাফা থেকে বাদ যাবে, আরেকবার চলতি দেওয়া যাবে। ছেলেমেয়েরা, তার মানে আমাদের এই অঙ্কের নিট আয় এসেছে 4,75,000। আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন সংরক্ষিত আয় বিবরণীতে যাচ্ছি। সবাই ছক এঁকে ফেলো। ছেলেমেয়েরা, এই পর্যায়ে আমরা কি করছি? সংরক্ষিত আয় বিবরণী করছি। এই সংরক্ষিত আয় বিবরণী তোমাদের মধ্যে কে আছে আমাকে আয়ের সবগুলো এন্ট্রি মুখস্থ পড়া দিতে পারবে? বলো মুশফিক। ভেরি গুড, সুন্দর হয়েছে। আমার বাম পাশ থেকে একজন বলো।
আয় এন্ট্রিটাই যে কোনো প্রকার ছেলেমেয়েরা, তাহলে আমরা প্রথমে নেট লাভ বিগত বছরে লিখবো। কি লিখবো? নেট লাভ। এটা কোথায় থাকবে? রেওয়ামিলে থাকবে। বসাও নেট লাভ ব্র্যাকেটে বিগত বছরের কত টাকা? কি লেখা আছে শব্দটা? রক্ষিত আয় বা রক্ষিত আয়ের বিবরণী বা লাভ লোকসান হিসেবে উদ্বৃত্ত নামে থাকতে পারে। ওকে, রক্ষিত আয়ের উদ্বৃত্ত বা লাভ লোকসান হিসেবে উদ্বৃত্ত কত বলেছ? 1,50,000 টাকা। ছেলেমেয়েরা, আমরা কিন্তু সৃজনশীল প্রশ্নটা সমাধান করছি না, আমরা মূল অঙ্কটা সমাধান করছি। মূল অঙ্কটা পারলে আমরা আলটিমেটলি সৃজনশীল পারবো। তবে পর্যায়ক্রমে মূল অঙ্ক যখন আমরা পুরোপুরি পেরে যাবো তারপর থেকে আমরা সৃজনশীল প্র্যাকটিস করব। এবার নিটলাভ চলতি বছরের, তাই না? নিটলাভ চলতি বছরে, নিটলাভ চলতি বছরে ছেলেমেয়েরা একটু আগে আমরা যেটা বের করেছি, চলতি বছরের কত? 4,75,000। আচ্ছা, এরপর আয়কর সঞ্চিতি, আয়কর ফেরত, আয়কর রেয়াত, আয়কর প্রত্যর্পণ। আচ্ছা, আয়কর সঞ্চিতি, আয়কর ফেরত, আয়কর রেয়াত, আয়কর প্রত্যর্পণ রেওয়া মিলে ক্রেডিট পাশে থাকবে। দেখো তো আছে না নাই? নাই। এবার সমন্বয় দেখো তো, যে কোনো প্রকার তহবিল হতে উত্তোলন বা হ্রাসকরণ, দাবিহীন লভ্যাংশ অবলোপন কিছুই নেই। আচ্ছা, তাহলে আমরা যোগ করে দাও এটা 6,25,000। এই হচ্ছে আমাদের আয়ের এন্ট্রি গুলো। এবার লিখবো বাদ। কি লিখবো বলো? বাদ ব্যয় সমূহ। ছেলেমেয়েরা, এই ব্যয় সমূহের মধ্যে তোমাদের মধ্যে কে আছো আমাকে বলতে পারবে সবগুলো ব্যয়? বলো মেহরান। স্থানান্তর, শেয়ার মূলধনের উপর, যেটাকে আমরা কি নামে লিখবো? প্রস্তাবিত। বাম পাশ থেকে একজন বলো ব্যয়গুলো এন্ট্রি বলো। লিহা বলো ব্যয়ের এন্ট্রি গুলো। আফসানা বলো আয়কর, লভ্যাংশ, লভ্যাংশ প্রদান। বলো আফসানা বলো, মুনিয়া বলো, রাইসা বলো, নিপা বলো। প্রকার তহবিল, স্থানান্তর, গঠন, তৈরি, সৃষ্টি, অর্পণ, শেয়ার মূলধনের উপর লভ্যাংশ ঘোষণা, যেটা কি নামে লিখবো? প্রস্তাবিত। ছেলেমেয়েরা, আমি তোমাদের এই ক্লাসের শেষে এই আয়ের সকল এন্ট্রি এবং ব্যয় সকল এন্ট্রি যারা পারবে তাদেরকে শুধু ছুটি দিব। আচ্ছা, বাদ ব্যয় সমূহ দেখো তো, রেওয়া মিলের ব্যয়গুলো ডেবিট পাশে থাকবে। কোন পাশে? ডেবিট পাশে। দেখো তো ডেবিট পাশে কি কি ব্যয় আছে? আয়কর আছে। আয়কর, আয়কর কত? 25,000। রেওয়া মিলে আয়কর লভ্যাংশ আছে। লভ্যাংশ প্রদান, অন্তর্বর্তী লভ্যাংশ কিছুই নেই। সমন্বয়ে কি বলা আছে? শেয়ার মূলধনের উপর 10% লভ্যাংশ, যেটাকে আমরা প্রস্তাবিত লভ্যাংশ বা ঘোষিত লভ্যাংশ নামে লিখতে পারি। তবে আমরা সবসময় প্রস্তাবিত লভ্যাংশ শব্দটা ব্যবহার করি। প্রস্তাবিত লভ্যাংশ। তাহলে আমাদের শেয়ার মূলধন কত? 10 লক্ষ। তবে তোমাদের মধ্যে কে বলতে পারবে রেওয়া মিলে একটা এন্ট্রি থাকলে এটাকে একটু প্রভাবিত করতো, সেটির নাম কি? প্রস্তাবিত লভ্যাংশ বের করার ক্ষেত্রে আমরা জানি এই প্রস্তাবিত লভ্যাংশ সবসময় শেয়ার মূলধনের উপর বের করতে হয়। আমাদেরকে তাকাও, প্রস্তাবিত লভ্যাংশ সবসময় কোথায় বের করতে হয়? ওই পাশে বসে। হ্যাঁ, আসবে, ও আমাকে ফোন দিয়েছিল। প্রস্তাবিত লভ্যাংশ সবসময় কিসের উপর বের করতে হয়? প্রস্তাবিত লভ্যাংশ সবসময় শেয়ার মূলধনের উপর বের করতে হয়। কিসের উপর? ছেলেমেয়েরা, প্রস্তাবিত লভ্যাংশ বের করার ক্ষেত্রে রেওয়া মিলে একটা এন্ট্রি আছে যেটা প্রস্তাবিত লভ্যাংশকে প্রভাবিত করে, সেটার নাম কি? বকেয়া তলব। গুড, সেটার নাম কি? ভালো ভালো আমার দিকে তাকাও লিহা। শেয়ার মূলধনের উপর যখন আমরা প্রস্তাবিত লভ্যাংশ বের করি, যদি রেওয়া মিলে অনাদায়ী তলব বা বকেয়া তলব থাকে, তাহলে আমরা ক্যালকুলেটরে প্রথমে শেয়ার মূলধন থেকে অনাদায়ী তলব বা বকেয়া তলব বিয়োগ করব। যেমন আমাদের শেয়ার মূলধন আছে কত? 10 লক্ষ। ধরো এখানে আছে অনাদায়ী তলব 50,000, তখন আমরা 10 লক্ষ থেকে 50,000 বাদ দিলে থাকে 9,50,000। এই 9,50,000 উপর 10% করতাম। ক্লিয়ার? তাহলে প্রস্তাবিত লভ্যাংশ বের করার ক্ষেত্রে প্রভাবিত করে এমন এন্ট্রিটার নাম কি? বকেয়া তলব অথবা অনাদায়ী তলব। বলো বকেয়া তলব অথবা অনাদায়ী তলব। তাহলে থাকলে শেয়ার মূলধনের সাথে যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ করে কাজ করতে হবে। এছাড়া প্রস্তাবিত লভ্যাংশের সাথে আর কোনো প্রভাবিত থাকে না। এটা অন্তর্বর্তী লভ্যাংশ সহ আছে, ওটা পরে বলবো। তাহলে আমাদের শেয়ার মূলধন কত? 10 লক্ষ। এটার উপর কত পার্সেন্ট? কত আসবে? 1 লক্ষ। আর আছে? তাহলে 1,25,000।
25,000, তাহলে 6,25,000 থেকে 1,25,000 বাদ দিলে 5 লক্ষ। এখানে লিখবো আমরা সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত। পাঁচ লক্ষ হচ্ছে আমাদের সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত। ছেলেমেয়েরা এখন আমরা চলে যাচ্ছি আর্থিক অবস্থার বিবরণীতে। ছেলেমেয়েরা তাহলে আমরা আর্থিক অবস্থার বিবরণী আমরা সম্পদের পাশ প্রথমে করতে যাচ্ছি। সম্পদের পাশে হেডিং কয়টা? 4টা। কয়টা বলো? স্থায়ী সম্পদ, বিনিয়োগ, চলতি সম্পদ, অসমন্বিত ব্যয়। স্থায়ী সম্পদ, বিনিয়োগ, চলতি সম্পদ, অসমন্বিত ব্যয়। স্থায়ী সম্পদ, বিনিয়োগ, চলতি সম্পদ, অসমন্বিত ব্যয়। বলো মুশফিক, বলো। তারপরে হচ্ছে। আচ্ছা এসে এবার ছেলেমেয়েরা আমাদের স্থায়ী সম্পদে কি কি আছে? মোটর গাড়ি। কি আছে প্রথমে? মোটর গাড়ি। ছেলেমেয়েরা মোটর গাড়ি কত টাকা? 10 লক্ষ টাকা। খুব ভালো করে শোনো। এই ছেলেমেয়েরা এই মোটর গাড়ির দুইটা অবচয় আছে, একটা রেওয়া মিলে পুঞ্জীবিত অবচয় আছে, একটা সমন্বয় অবচয় বের করছি, তাই না? ওটাকে আমরা লিখবো মাইনাস পুঞ্জীবিত অবচয়। পুঞ্জীবিত অবচয় লিখে কি করবো জানো? ব্র্যাকেটে যোগ করে দিব। রেওয়া মিলে কত? 80,000। আর আমরা ব্যয় কত টাকা লিখেছিলাম? 1 লক্ষ। তা 80,000 1 লক্ষ কত হলো বলো? 1,80,000। কথা বুঝতে পেরেছো কিনা বলো? অর্থাৎ এখানে সমন্বয়ের অবচয় যেটা ব্যয় লিখেছিলে সেটাও বাদ দিব, আবার রেওয়া মিলে দেখো একটা পুঞ্জীবিত অবচয় আছে, তার নিচে লেখা আছে মাঝ বরাবর প্রশ্নের পুঞ্জীবিত অবচয় মোটর গাড়ি, পেয়েছো ক্রেডিট পাশে? তার মানে সমন্বয়ের যে অবচয় সেটাও বাদ দিব, আবার রেওয়া মিলে যে পুঞ্জীবিত অবচয় সেটাও কি বাদ দিব। তবে নাম লিখবো কি? মাইনাস পুঞ্জীবিত অবচয়। এই যে 80,000 এটা হচ্ছে রেওয়া মিলের ক্রেডিট পাশে, খেয়াল করো। আর এটা হচ্ছে তুমি ব্যয় বের করেছিলে 1 লক্ষ, বুঝতে পেরেছো? তাহলে এবার 10 লক্ষ থেকে 1,80,000 বাদ দিলে 8,20,000। ঠিক একই রকম কি বাদ দিব এবার? মোটর গাড়ি পর অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম বলো কত? 3 লক্ষ। আর এটাকেও আমরা এখান থেকে কি করব? মাইনাস পুঞ্জীবিত অবচয়, মাইনাস পুঞ্জীবিত অবচয়। বলো রেওয়া মিলে কত আছে? 30,000। আর আমরা ব্যয়ের অংশে কত লিখেছিলাম? 30,000। হলো কত? 60,000। 2,40,000 হয়েছে। আচ্ছা আর কোন স্থায়ী সম্পদ আছে? স্পেয়ার পার্টসটাকে আমরা এখানে লিখতে পারি, চলতি সম্পদে লিখতে পারি, টিকা দিলেই হয়ে যাবে। ক্লিয়ার? এখানে লিখছো নাকি লিখবে নাকি লিখবে না? হ্যাঁ অসুবিধা নেই, অ্যান্সার একই আসবে। ওকে তাহলে এটা যোগ করে দাও। 10,60,000। ওইটা চলতি সম্পদ বাবা, চলতি সম্পদ। এই স্থায়ী সম্পদ এবার বিনিয়োগ। স্থায়ী সম্পদের নাম কি? বিনিয়োগ। বিনিয়োগ লিখে ডাবল আন্ডারলাইন করবো, কোলন দিব। বিনিয়োগের মধ্যে শুধু বিনিয়োগ বসবে, 12% বিনিয়োগ, তাই না? কত টাকা? থার্ড কলামে বিনিয়োগ। খবরদার বিনিয়োগের সাথে বিনিয়োগের সুদ যোগ বিয়োগ করা যাবে না। স্থায়ী সম্পদ বিনিয়োগ, তারপর চলতি সম্পদ। চলতি সম্পদ একেবারে ছকের উপর থেকে দেখো তো চলতি সম্পদ কি আছে? হাতে নগদ আছে? হাতে নগদ থাকলে হাতে নগদটা আগে লেখা উচিত। হাতে নগদ নাই না? অসুবিধা, হাতে নগদ শেষে থাকলে আগে লিখে দিই। হাতে নগদ তরল অগ্রাধিকার পদ্ধতি। হাতে নগদ কত? হাতে নগদ একসাথে লেখা আছে। হ্যাঁ কত? 30,000। এটার সাথে কোনো কাজ নেই। আচ্ছা তারপর বলো, উপর থেকে বলো। অফিস সাপ্লাইজ আছে? আচ্ছা ওখান থেকে কি বাদ দিব? খরচ বাদ দিব। অফিস সাপ্লাইজ কত? অফিস সাপ্লাইজ 1,90,000।
আর কত টাকা খরচ হয়েছে? মাইনাস খরচ, মাইনাস খরচ 1,20,000। আসলো কত? 70,000। এবার স্পেয়ার পার্টস লিখছি। কত? 4 লক্ষ মাইনাস খরচ 2,50,000। আর দেখো তো কি কি চলতি সম্পদ আছে রেওয়া মিলে বা সমন্বয়। অগ্রিম বীমা কোথায়? হ্যাঁ, অগ্রিম বীমা চলতি সম্পদ। কত অগ্রিম বীমা? হ্যাঁ, অগ্রিম বীমা কত টাকা বলো? রেওয়া মিলে অগ্রিম বীমা ছিল, আবার সমন্বয় ছিল। উই মেড আ গ্রেট মিস্টেক হেয়ার। ভুল হয়েছে। আবার আয় ব্যয় চলে যাও। তোমরা আমাকে কেউ বলোনি এটা। আবার আয় ব্যয় যাও। ওটার সাথে এটা সম্পর্ক নাই। আচ্ছা, আয় ব্যয় গিয়েছ? লেখো ব্যয়ের গিয়ে লেখো বীমা খরচ। ব্যয়ের অংশে গিয়ে লেখো বীমা খরচ। আচ্ছা, রেওয়া মিলে কত অগ্রিম বীমা? আর সমন্বয় কি বলা আছে? বছর শেষে অগ্রিম বীমা কত রয়েছে? এই 70,000 ছিল বছরের শুরুতে অগ্রিম, আর বছর শেষে অগ্রিম আছে 40,000। খরচ হয়ে গেছে কত? দেখো ব্যয়ের মধ্যে লেখো বীমা খরচ। ব্যয় বীমা খরচ লিখেছ? তার মধ্যে ব্যয় এসেছিল 4,20,000 না? এবার 4,50,000 করো। 4,50,000 এটা যোগ বিয়োগ করে ঠিক করো। সংরক্ষিত আয় ব্যয় ঠিক করো তাড়াতাড়ি। ছেলেমেয়েরা, তার মানে রেওয়া মিলে অগ্রিম বীমা আছে 70,000, আর সমন্বয় বলছে বছর শেষে অগ্রিম বীমা 40,000। তার মানে খরচ হয়েছে কত? এটা ব্যয় লিখতে হবে। তার মানে আমাদের নেট মুনাফাও চেঞ্জ হবে, সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত চেঞ্জ হবে। চেঞ্জ করেছো না? তাহলে নেট মুনাফা কত এসেছে ফাইনালি? 4,45,000। আর সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত এসেছে 4,70,000। ছেলেমেয়েরা কারেকশন হয়েছে। হ্যাঁ, অর্থাৎ আগে যে অ্যান্সারটা এসেছিল ওখানে আমরা 30,000 ভুলে বীমা খরচ লেখেনি, এখন লিখে দিয়েছি। এখন সঠিক হয়ে যাবে আশা করছি। এবার এসব রেওয়া মিলে অগ্রিম বীমা কত? 70,000। আমরা লিখবো ফার্স্ট কলামে অগ্রিম বীমা 70,000 মাইনাস খরচ হয়েছে কত বলো? হ্যাঁ, 30,000। থাকবে কত? 40,000। আচ্ছা দেখো এবার এছাড়া আর কোনো চলতি সম্পদ আছে কি নাই? ও আছে, বকেয়া বিনিয়োগের সুদ লিখো। বকেয়া বিনিয়োগের সুদ বের করেছিলে না? ওটা তো চলতি সম্পদে আসবে। কত? 30,000। চলতি সম্পদে আর আসার মতো অফিস সাপ্লাইজ লিখেছো না? স্পেয়ার পার্টস লিখেছো? অগ্রিম বীমা লিখেছো? বকেয়া বিনিয়োগের সুদ লিখেছো? হাতে নগদ লিখেছো? এসো। অসমিত ব্যয় অঙ্কে আছে প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অপহার, শেয়ার দায়গ্রহীর কমিশন, কোম্পানি নিবন্ধন ফিস আছে এগুলো? কিছু নাই। তাহলে চলতি সম্পদের যোগফলটা বলে দাও। আরেকজন চেক করো, আরেকজন চেক করো, তিনজন করো। ছেলেমেয়েরা, তার মানে আমাদের এই স্থায়ী সম্পদ, বিনিয়োগ এবং চলতি সম্পদের যোগফল এসেছে 17,30,000 আমাদের মোট যোগফল। আচ্ছা, তো আমরা এখন দায়ের পাশে চলে যাচ্ছি। দায়ের ছক এঁকে ফেলো সবাই। হ্যাঁ, একই রকম ছক হবে। ছেলেমেয়েরা, আমরা এখন দায় ও মালিকানা তহবিলের অংশ করছি। সবাই আমার দিকে তাকাও, মনোযোগ দাও। ছেলেমেয়েরা, দায় ও মালিকানা তহবিলের হেডিং গুলো হচ্ছে, বলো আমার সাথে বলো, শেয়ার মূলধন, সঞ্চিত ও উদ্বৃত্ত, দীর্ঘমেয়াদী দায়, চলতি দায়। শেয়ার মূলধন, সঞ্চিত উদ্বৃত্ত, দীর্ঘমেয়াদী দায়, চলতি দায়। শেয়ার মূলধন, সঞ্চিত উদ্বৃত্ত, দীর্ঘমেয়াদী দায়, চলতি দায়। বলো লিহা, বলো। আফসানা, কেন এত পরে বাবা? কখন আগে কবে পারবে? শেয়ার মূলধন,
তোমাদের অবস্থা খুব ভালো না বাবা, বলো সাইমা বলো। নিপা আচ্ছা, ওর কণ্ঠটা বসে গেছে, তারপর পারছে, মাশাআল্লাহ। হ্যাঁ, শীত আসার আগে একটু শীত শীত ভাবনা, এই জন্য কণ্ঠটা বসে গিয়েছে। আচ্ছা, ছেলেমেয়েরা আমরা প্রথমে লিখবো শেয়ার মূলধন। শেয়ার মূলধন লিখে ডাবল আন্ডারলাইন করব, কোলন দিব। এই শেয়ার মূলধনের নিচে আবার দুইটা হেডিং আছে, কয়টা? আমার দিকে তাকাও সবাই, সবাইকে জিজ্ঞেস করব। প্রথমে হচ্ছে অনুমোদিত মূলধন। শেয়ার মূলধনের নিচের হেডিংটার নাম কি লিখবো? লিখো অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন আমাদের ছকের উপরে থাকে সাধারণত। দেখো তো প্রতিটা কত টাকা করে, কতগুলো শেয়ার নাই? ছকের উপরে সাধারণত আমাদের অনুমোদিত মূলধন থাকে। তবে ছকের উপরে অনুমোদিত মূলধন না থাকলে ছকের ভিতরটাকেই আমরা কি ধরবো? অনুমোদিত মূলধন। প্রতিটি কত টাকা আর কতগুলো শেয়ার লিখবো আমরা এখানে, লিখবো প্রতিটি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ার। কাদের মিলেছে? আচ্ছা, তাহলে এটা থার্ড কলামে পাঠিয়ে দিব। কত হলো বলো তো? 10 লক্ষ। এটা আমরা জেড টেনে দিব, এটা একটা ফর্মালিটি মেইনটেইনের জন্য। ক্লিয়ার? এই প্রথম হেডিংটার নাম কি? শেয়ার মূলধন। বলো প্রথম হেডিংটার নাম কি? তারপর এটা নিচে একটা কি দিব? এবার লিখবো ইস্যুকৃত, মনে আছে? ইস্যুকৃত, বিলিকৃত, তলবকৃত ও আদায়কৃত মূলধন। ছেলেমেয়েরা সাধারণত এটা ছকের ভিতরে যে মূলধনটা থাকে সেটাই, আর এই অঙ্কের ছকের ভিতরে একটাই, তো এটা এই একই কথাই লিখবো। কি লিখবো বলো তো? প্রতিটি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ার। এটাকে আমরা জেড টানবো নাকি টানবো না? 10 লক্ষ এখানে। তারপরে এইটার নাম কি? সঞ্চিতি উদ্বৃত্ত। সঞ্চিতি ও উদ্বৃত্ত। ছেলেমেয়েরা এই সঞ্চিত উদ্বৃত্তে 6টা এন্ট্রি আসে। আমার সাথে সবাই পড়ো। সঞ্চিত উদ্বৃত্তে কয়টা এন্ট্রি আসে বলো? সংরক্ষিত আর উদ্বৃত্ত, শেয়ার অধিহার, সাধারণ সঞ্চিতি বা সঞ্চিত তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল, প্রতিপূরক বা পরিপূরক তহবিল, নিমজ্জিত তহবিল। সংরক্ষিত আর উদ্বৃত্ত, শেয়ার অধিহার, সাধারণ সঞ্চিতি বা সঞ্চিত তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল, প্রতিপূরক বা পরিপূরক তহবিল, নিমজ্জিত তহবিল। তাহলে আমাদের সংরক্ষিত আর উদ্বৃত্ত আছে না? কত বের করেছিলাম? কত? সেকেন্ড কলামে। আর কোন এন্ট্রি আছে? 4,70,000। লভ্যাংশ মানে? না না, এটা হচ্ছে চলতি দায়। আরে বাবা, খোদালে এখন ধর তোমার কাছে অপশন আছে, তারপর তুমি হারাম খাবে না হালাল খাবে। আর যদি অপশন না থাকে তখন ভিন্ন বিষয়। তাহলে এই সঞ্চিত উদ্বৃত্তে সংরক্ষিত আর উদ্বৃত্ত আছে, শেয়ার অধিহার আছে, সাধারণ সঞ্চিত বা সঞ্চিত তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল, কিছুই নাই। তাহলে এটা আমরা থার্ড কলামে পাঠিয়ে দিব। কোন কলামে? যেহেতু একটা এন্ট্রি 4,70,000। বলে দিচ্ছি, এই সঞ্চিত উদ্বৃত্তের পরে হেডিংটার নাম কি? দীর্ঘমেয়াদী দায়। বলো। কিন্তু এখানে দীর্ঘমেয়াদী আছে না নাই? এখন কি লিখবো? চলতি দায়। বা আমার জন্য খুব ভালো হচ্ছে যে বোর্ডের মাপে আর কি প্রশ্নটা এসেছে, চলতি দায়। চলতি দায়। ছেলেমেয়েরা সাইমা আমাকে একটা প্রশ্ন করেছে, সাধারণ চলতি দায়ের বাইরে এখানে কি কি আসে? এখানে আসে প্রস্তাবিত লভ্যাংশ, নতুন আয়কর সঞ্চিতি, অগ্রিম তলব,
ভ্যাট চলতি হিসেবে ক্রেডিট জের, এগুলো হচ্ছে এক্সেপশনাল। হ্যাঁ, এই রেওয়া মিলে দেখো তো চলতি দায় কি কি আছে। ব্যয় সমন্বয়ের ব্যয়ের অংশগুলো চলতি দায় আসে সাধারণত। হ্যাঁ, আচ্ছা, এই চলতি দায় রেওয়া মিলে কি আছে? হ্যাঁ, অনুপার্জিত সেবায়, এই অনুপার্জিত সেবায় থেকে আবার ই বাদ যাবে। এই অনুপার্জিত সেবায় লিখেছো? অবশ্যই দেখাতে হবে। অনুপার্জিত সেবায় কত রেওয়া মিলে? 1 লক্ষ। আর অনুপার্জিত সেবায় রেওয়া মিলে আর সমন্বয়ে কত টাকা অর্জিত হয়েছিল? হ্যাঁ, তাহলে ওটা সেবায়ের সাথে যোগ করেছিলাম, এখন এখান থেকে কি করব? বাদ দিয়ে দিব। মাইনাস অর্জিত মাইনাস কত থাকবে? কত? আচ্ছা, তার প্রদেয় মজুরি 1 লক্ষ, সমন্বয় ক্রেডিট পাশে, তাই না? সরি, রেওয়া মিলে ক্রেডিট পাশে। রেওয়া মিলে বলো, রেওয়া মিলে আর কোনো ব্যয় নাই, দায় নেই। আচ্ছা, এটা সমন্বয়। হ্যাঁ, নতুন আয়কর সঞ্চয়, শুধু আয়কর বলা যাবে না, নতুন আয়কর সঞ্চিতি কত বাবা? হ্যাঁ, 35,000। আর কি আসবে? প্রস্তাবিত লভ্যাংশ, যেটা আমরা সংরক্ষিত আয় বিবরণীর ব্যয় লিখেছিলাম, প্রস্তাবিত লভ্যাংশ। শেয়ার বন্ধের উপর 10% বের করেছিলাম, 1 লক্ষ। আর আছে নাই? 2,60,000। আচ্ছা, এবার দেখো তো দায়ের পাশ যোগ করে, এই দায়ের পাশ যোগ করার ক্ষেত্রে এই টাকাটা যোগ করবো না, বাকি সব যোগ করবো। ওকে, সমন্বয় এটা প্রদেয় মজুরি, নতুন আয়কর সঞ্চিতি, প্রস্তাবিত লভ্যাংশ, এটা 1 লক্ষ বাবা। কত এসেছে? আমাদের সম্পদ এসেছে 17,30,000, আর দায় ও মালিকানার তহবিল এসেছে 17,30,000। দামের অঙ্কটা হয়েছে। হ্যাঁ, যারা প্রথম থেকে আমাদের সাথে ক্লাস করেছো, যারা এই ভিডিওটা শুধু দেখবে, তারা কিন্তু আসলে প্রকৃতপক্ষে পারবে না। নিজে খাতা বের করে, প্রশ্নটা বের করে নিজে নিজে করার পর আমাদের সলিউশন গুলো মেলাবে, তাহলে তুমি নিজে নিজে ইনশাল্লাহ পেরে যাবে। আজ এই পর্যন্ত শেষ করছি। আশা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।